অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। আপনি দেখছেন বসুন্ধরা কিংস প্রেজেন্স দ্য ফুটবল শো এর আরেক টাইম। একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন দিয়ে শুরু করতে চাই নাবিল খান, কোনো বাড়তি কথা দেবো না, একেবারে শুরুতেই বড় প্রশ্ন। মোহাম্মদ জুনায়েদ ইসলাম, তার প্রশ্ন হচ্ছে অ্যাকর্ডিং টু রোনালদোজ রিমার্কস, ইফ দ্য সৌদি প্রো লিগ ইজ কনসিডার্ড টু বি টপ 5 লিগ standard, and given how Al Hilal knocked out Manchester City, his comment no longer seems unreasonable. However, considering the outstanding performance of Brazilian clubs in Club World Cup, consistently defeating European giants, where would you rank the Brazilian league? After all, they too have been dominating the tournament. আপনাকে এটা প্রশ্নকে জুনায়েদ ইসলাম করেছেন। হ্যাঁ, উনি মনে হয় ইউটিউবে কোশ্চেনটা করেছে অনেক বড়, ফেসবুকে একই কোশ্চেনটা করেছেন কিন্তু একটু এটার মাঝে যেটা হচ্ছে যে যদি সৌদি প্রো লিগ টপ 5 লিগে থাকে এবং সেটার পক্ষে যুক্তি যদি হয় তাদের একটা দল ম্যান সিটিকে বাদ করেছে, তাহলে ফ্লুমিনেন্সে তারা তো উঠেছে, পালমেইরাস দুটো ব্রাজিলিয়ান ক্লাব এই কোয়ার্টার ফাইনালে উঠে তারা কেন, তারা কোথায় থাকবে ব্রাজিলিয়ান লিগ? এই মাপকাঠিতে যদি আপনি মাপেন তাহলে তো হচ্ছে ব্রাজিলিয়ান লিগ অন্য সবগুলা লিগের থেকে এগোনো, ইনফ্যাক্ট হচ্ছে সিরিয়ার থেকেও ব্রাজিলিয়ান লিগ আগানো আপনি যদি এই মাপকাঠিতে মাপেন। বাট ওভারঅল তো হচ্ছে গিয়ে ব্র্যান্ডিং থেকে শুরু করে সবকিছুর আলো লা লিগা চেয়েও এগিয়ে, কারণ লা লিগা একটা টিম আছে না, রিয়াল মাদ্রিদ, আর তো কেউ নাই। তাহলে তো ওই মাপকাঠিতে অবভিয়াসলি সৌদি লিগ হচ্ছে গিয়ে কিন্তু ওরা তো মাপকাঠির মধ্যে একটা। বাট কি হয় মানে ফুটবল তো হচ্ছে গিয়ে আপনার ওই মাঠের রেজাল্ট, মাঠের বাইরে ব্র্যান্ডিং, ইনফ্রাস্ট্রাকচার, টিভি রাইটস সবকিছুই এই জায়গাটার প্লেয়ার্স এই জায়গাটার মধ্যে রিলেটেড। দেখেন মানে সৌদি আরবে কি কি আছে? সৌদি আরব হচ্ছে কি আপনার সৌদি আরবের প্লেয়ার্স আছে, ইনফ্রাস্ট্রাকচার আছে, খেলার কোয়ালিটি আছে, তারপর ধরুন হচ্ছে গিয়ে টাকা আছে, যখন যেটা করতে যাচ্ছে সেটা তারা করতে পারছে, টাকা আছে। আর কি ব্র্যান্ডিং এর দিক থেকে মনে করেন হচ্ছে একটু পিছিয়ে, সেটা ইউরোপের তুলনায় সব সময় থাকবে। হ্যাঁ, আর তো আসলে কোনো মানে সৌদি লিগের কোনো হচ্ছে নেগেটিভও বলো না, পিছিয়ে থাকা কোনো জিনিস আপনি খুঁজে পাবেন না। আপনি হচ্ছে ব্রাজিলের লিগের দিকে আসেন, দেখেন ব্রাজিলিয়ান লিগ বা আর্জেন্টাইন লিগগুলোতে যারা ভালো করে তাদেরকে কিন্তু ইউরোপ নিয়ে যায়। আপনি দেখেন এখন হচ্ছে গিয়ে আপনার থিয়াগো সিলভা হচ্ছে খেলছেন, কিন্তু থিয়াগো সিলভা কিন্তু তার প্রাইম টাইমটা তিনি পার করে এসেছেন ইউরোপে তার খেলা আমরা দেখি সবাই, মানে বেশিরভাগ এলিট প্লেয়ারের গল্পটাই এরকমই। তো এই জায়গায় হচ্ছে কি আপনার ব্রাজিলিয়ান লিগ ওই যে মানে অনেক সময় আপনার বলা হয় না, ইংলিশ প্রিমিয়ার লিগে ধরেন হচ্ছে আর্সেনাল হচ্ছে প্লেয়ার সাপ্লাইয়ের কারখানা, হ্যাঁ, তারপরে ওটা থেকে আরেক বড় ক্লাবে চলে যায়। এইটা হচ্ছে আপনার ধরনের ব্রাজিলিয়ান লিগ বা অন্য লিগগুলো, স্পেশালি ব্রাজিলিয়ান লিগ, স্পেশালি আর্জেন্টাইন লিগ, যে জিনিসটা আল হিলাল টাইপ ক্লাবের শুরু করা দরকার, যেটা হলে পরে রোনালদোর ওই দাবিটা আরো স্ট্রং একটা পয়েন্ট পাবে, স্ট্রং একটা লজিকের পেছনে দাঁড়াতে পারবে। সে সম্ভবত এরকম যে দেখেন ব্রাজিলিয়ান ট্যালেন্টটা, ধরেন এস্তেভাও, ধরেন ইউলিয়ান আলভারেজ, এই ট্যালেন্টগুলোর তো ইউরোপ রিক্রুট করছে। তো এই একই ওয়েতে যখন এশিয়ান ট্যালেন্ট এইভাবে করে রিয়াল মাদ্রিদ রিক্রুট করবে, বার্সেলোনা বা বিগ ক্লাবগুলো রিক্রুট করবে, এই জায়গায় এশিয়ান ফুটবল পিছিয়ে আছে। মানে আপনি যেরকম লাতিন আমেরিকাতে চাট করে নিয়ে আসলেন, বড় ক্লাবে চলে গেল, এশিয়া থেকে এই কাজটা এখনো হয়ে পারে নাই। হ্যাঁ, আপনি বলবেন, আপনি হিউমিনসনের উদাহরণ দেবেন, হিউমিনসন বুন্দেসলিগা, এরপর প্রিমিয়ার লিগ, তারপরে আপনি ইসের উদাহরণ দিতে পারেন, মানে পার্ক জি সুং এর উদাহরণ দিতে পারেন, কিন্তু ওনারা সবাই সরাসরি এশিয়া থেকে একটা স্টেপ হয়ে এরপরে একটা, মানে আর্জেন্টাইন ব্রাজিলিয়ানদের ক্ষেত্রেও কথাটা সত্যি, কিন্তু ওই দিকে একটু পিছিয়ে আছে। আর ব্রাজিলিয়ান লিগের আপনি যদি মাপকাঠির হিসাব করেন, ব্রাজিলিয়ান লিগের ইতিহাস আর ঐতিহ্য আপনাকে বলবে যে এই লিগটা অনেক এগিয়ে। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, টাকা পয়সা সমর্থন সবকিছু মিলিয়ে সৌদি লিগ ভালো কম্পিটিটর এই মুহূর্তে। ব্রাজিলিয়ান লিগে যেটা আছে সেটা হচ্ছে সমর্থকরা অর্গ্যানিক, মানে ব্রাজিলে তো ফুটবল ব্রিদ করে লোকে, তাই না? মানে নিঃশ্বাসে ফুটবল হেরিটেজ, সেটা হয়তো সৌদি আরবেও আছে, এশিয়ার অনেক দেশে আছে, আমাদের দেশেও আছে, যেটা আমরা আনফর্চুনেটলি আমরা হারিয়ে ফেলেছি, আবার উদ্ধার করার চেষ্টায় আছি। তো ওই হিসাব টিসাব করলে পরে এই ব্যাপারগুলো একটা যুক্তিতে দাঁড় করাতে পারেন, কিন্তু টপ 5 লিগের এই হিসাব করা এইটা ভাই বেজায় কঠিন। এটা রোনালদো বলেছেন, রোনালদোর কথা আপনি ফেলেও দিতে পারবেন না, যেটা আমাদের কাছে যদিও আমি একমত না যে টপ 5 লিগের ভেতরে কিনা, কিন্তু এটা রোনালদো বলছেন। আমি একমত হওয়ার না হওয়ার আসলে কে, আমি শুধুমাত্র আমার মতটা দিতে পারি। রোনালদোর সঙ্গে হয়তো অনেক লেজেন্ডারি ফুটবলাররা একমত হবেন না, তো সেগুলো করা যেতে পারে। সাইফুল ইসলাম, তার প্রশ্ন, একজন ক্যাপ্টেন হিসেবে লাউতারোর কথা আপনারা কিভাবে দেখছেন? মানে উনি আসলে চরম বিরক্ত হয়ে গেছেন। আমি কথাটা খুব ভালো মতো দেখিনি। পুরো একটা সিজন শেষে উনি হচ্ছে চরম বিরক্ত হয়ে গেছেন, কিন্তু যখন আপনি ক্যাপ্টেন
আপনার অনেক কিছু আগলে রাখতে হবে। আপনি ধরেন এটা এভাবে ডিরেক্টলি না বলে আপনি হচ্ছে যেহেতু আপনি ক্যাপ্টেন, আপনি হচ্ছে এটা টিম মিটিংয়ে বা অন্য কোনো জায়গায়ও আপনি হচ্ছে জিনিসগুলো ওই মেসেজটা অন্যভাবেও দিতে পারতেন, বা আমাদের টিম নিয়ে এখন এইটা প্ল্যান করা উচিত। আপনার তো ভাই এক্সেস তো সব জায়গায়, ওই ক্লাবের মধ্যে লাউতারো তো ইন্টার মিলানের একটা পার্টেই ভাই। তো এইটা যখন আপনি ডিরেক্টলি প্রেস ব্রিফিংয়ে বলে ফেলবেন তখন তো এটা নিয়ে কথা আসবেই। আমার কাছে ব্যাপারটা একটু অদ্ভুত ঠেকেছে যে উনি আসলে তার সহ্যের সীমার কোন পর্যায়ে গেছেন তারপরে এই কথা বলছেন। সম্ভবত তিনি বিরক্ত, এবং এই টুর্নামেন্টে আমরা ইন্টার মিলানের যে পারফরমেন্স দেখলাম এটা তো প্রচণ্ড হতাশার। আমাদের কাছে ইন্টার মিলান নিয়ে প্রশ্ন আছে, আমি যদি সেই প্রশ্নটা নিয়েও নেই এই সুযোগে। প্রশ্নটা হচ্ছে যে ইন্টার মিলানের পারফরমেন্স নিয়ে আপনারা কিছু বলেন। রবিউল ইসলাম হিরনের প্রশ্ন। তো দেখেন, ইন্টারের ওভারঅল পারফরমেন্স খুবই হতাশার। আমরা মেইন শোতেও বললাম না যে এপ্রিল থেকে এই দলটার যে ডাউনফল শুরু হয়েছে এইটার কোনো মাপকাঠি থাকতেছে না। তো সেইটা যখন নতুন সিজনেও কন্টিনিউ করতেছে, এখন আপনি বলতে পারেন যে না এটা নতুন সিজন, এটা আসলে আগের সিজনের। আবার ক্রিশ্চিয়ান কিভু যাকে দায়িত্ব দেওয়া হয়েছে কোচ হিসেবে, তিনি একদমই তরুণ ফার্স্ট টিম সামলানোর ক্ষেত্রে, আর এটা তার ফার্স্ট অ্যাসাইনমেন্ট। তো এই 10 যে ফাইনালটা আমরা দেখলাম মে মাসের 30 তারিখে, এখন জুন মাসটা শেষ হলো, এক মাসে কি এমন পরিবর্তন হওয়ার কথা ছিল না, হয়ও নাই। আমার মনে হয় ইন্টার মিলানের ফ্রেশ ব্লাড, এটা সবাই জানেন যে যাদের ওই এনার্জিটা আছে সেই ফ্রেশনেসটা দরকার। কিন্তু ক্যাপ্টেন হিসেবে লাউতারো মার্টিনেজ এই কথাটা আসলে কাকে ইঙ্গিত করতে চাইলেন? দলের যারা একটু সিনিয়র প্লেয়ার আছেন তারা কি এটাতে একটু আহত হবেন না? ক্যাপ্টেন হিসেবে সেটা কি বিভেদ তৈরি করে না? নাকি তিনি এটা অলরেডি জানেন যে কারা কারা চলে যাচ্ছেন? এখন কোন তিক্ততা থেকে তিনি এটা বললেন? যদিও তিনি নিজেও দায় নিয়েছেন, তার পুরো মন্তব্য পড়লে বুঝতে পারবেন যে তারা দায় নিয়েছেন, সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন। কিন্তু এইটা আসলে ইন্টার মিলানের এই টালমাটাল পরিস্থিতিটাকে আরেকটু ঘনীভূতই করবে। ট্রু। আর নেক্সট যে প্রশ্নটা রয়েছে সালমান আহমেদ সানি, তার প্রশ্ন, ভাববেন না শাখা প্রশাখা মুক্ত ক্লাব বিশ্বকাপ, আবার আসিব ফিরে ইউভেন্টাস হয়ে কিংবা চেলসি হয়ে। কেন রে ভাই? মানে আচ্ছা, উনি শাখা প্রশাখা মুক্ত মানে অনেকগুলো ক্লাবের কথা উনি মিন করেছেন যারা আসলে বিদায় হয়ে গেছে। তাহলে কি সেই শাখার একটা অংশ আল হিলাল, মানে কোন একটা শাখার অংশ যদি ইন্টার মায়ামি হয়, তাহলে ম্যানচেস্টার সিটি যদি একটা শাখার ধরেন হচ্ছে মেইন লাইন হয়, তাহলে আল হিলালও কি একটা শাখার অংশ? আপনি তো আল হিলালকে তো ধরতেই হবে। তাহলে ওই শাখায় আর কারা কারা আছে? মানে এরকম শাখা উপশাখা এইভাবে কি হয়? মানে এটা কি হয়? দেখেন, ওই যে আবার আসি হ্যাঁ, এইখানে ধরেন হচ্ছে যারা অন্য ফ্যান রয়েছে অন্য ক্লাবের, মানে রিয়াল মাদ্রিদের এগেইনস্টে যেসব ফ্যান রয়েছে তারা হচ্ছে আই অ্যাবসলিউটলি গেট দ্য পয়েন্ট। দেখেন, লিওনেল মেসি 4-0 গোলে হারছে, এইটা নিয়ে এখন অনেকে তামাশা করবেই। কেন করবে আমি আপনাকে বলি। এটার সূচনার কারণ আগেরটা ধরে রাখে। এখন চ্যাম্পিয়ন্স লিগে যখন রোনালদোর দল সেমিফাইনালে বাদ পড়লো, যে শেষের দিকে গোল টোল খেয়ে, রোনালদো হাত পা ছোড়াছুড়ি করলেন, এটা নিয়ে আবার অনেকে তামাশা করছে না? তো সেই তামাশা ওই ভক্তদের গায়ে লাগছে না, তারা এটা পুষে রাখবেন না, সেটা গিয়ে সে আবার করবে না। কিন্তু অথচ আমাদের কথা ছিল এখন রোনালদো আর মেসি যা খেলবেন আমরা খালি দাঁড়ায় দাঁড়ায় তালি দিব যে ভাই তোরা খেলতেছো, সেটাই আমাদের চোখের আনন্দ। তোমরা যে খেলতেছো এটাই আমাদের জীবনের, মানে আমাদের এই দুঃখের জীবনের অল্প একটু স্বস্তির মুহূর্ত হচ্ছে তোমাদের খেলতে দেখা। তা না করে একজন কান্দে, তার সেটা নিয়ে আপনি তামাশা করেন, আবার আরেকজন বাদ পড়ে সেটা নিয়ে আপনি তামাশা। এই যে এটা টক্সিসিটি, মানে লেভেল অফ টক্সিসিটি, সবসময় তো আমরা বলে আসছি এই দুজনকে সবকিছু কম্পেয়ারের বাইরে রাখা দরকার। এখন আমরা প্রচুর প্রশ্ন দেখি হচ্ছে যে কে সেরা, রোনালদো সেরা নাকি মেসি সেরা। আমরা তো বললামই ভাই এই দুজনের ক্ষেত্রে সব বিতর্ককে বাদ দিয়ে রাখেন। আর হ্যাঁ, ওই ম্যাচের পরও আপনার কথা হচ্ছে লিওনেল মেসি মাঠে নাকি খালি হাঁটছেন, তিনি কাজ করছেন না। ভাই লিওনেল মেসি এইভাবে করে বিশ্বকাপ জিতছেন, এক্স্যাক্টলি ঠিক আছে। 2022 উনি এটাই করছেন, এইটা করেই উনি বিশ্বকাপ। 22-এ তো ওই লোক হাঁটছেন, ওই লোক মোটামুটি বার্সেলোনা পার করার পর থেকে উনি হাঁটার উপরেই আছেন। উনি তার ক্যারিয়ারে যে খুব বেশি দৌড়াইছেন তা না, পেলে বুঝেন যে হি ইজ দ্যাট লেভেল অফ, মানে সেখানে বিলং করে, তার ট্যালেন্টের লেভেল আসলে ওইখানে যেখানে তাকে কোচ আসলে বলেও না তুমি যা ডিফেন্ড করো। এইটা একটা ওই যে আপনার লাস্ট ইন্টার মায়ামি আর ইয়ের ম্যাচেই আপনার দেখছিলাম, পিএসজির ম্যাচে, হ্যাঁ মনে হয় ফ্যাবিয়ান রুইজে ছিল তার ডান পাশে, লিওনেল মেসির ডান পাশে। ধরেন লিওনেল মেসি আপনার থেকে আর একটু দূরে দাঁড়ানো, ফ্যাবিয়ান রুইজের কাছে বল, লিওনেল মেসি না ওখান থেকে ওই বলটা নেওয়ার জন্য ফ্যাবিয়ান রুইজ তার দিকে মুভ করা, ধরেন হচ্ছে বলটা নেওয়ার জন্য কোনো প্রেস করছেন না, কারণ তিনি জানেন ওইটা তিনি যখন চেইজে যাবেন ওইখান থেকে তিনি বলটা লুজ করবেন। আর লিওনেল মেসি মাঠে হাঁটলেও তার প্রত্যেকটা হাঁটাও হয় চিন্তার হাঁটা।
না আর এখন ভাই বয়স হয়ে গেছে, এখন হচ্ছে যে মানে খেলতেছে আর কি। ও আর চেলসি হয়ে হচ্ছে কি ম্যানচেস্টার সিটির সাপোর্টার যারা রয়েছেন তারাও ক্লাব বিশ্বকাপে নাকি চেলসির সাপোর্ট করবেন। ম্যান সিটির ফ্যান কোন দুঃখে চেলসি করতে যাবে, আমি তো এইটাই বুঝি। এইটাই যে শাখা প্রশাখা মুক্ত ক্লাব বিশ্বকাপ। এই আচ্ছা যাই হোক, এগুলা মনে হয় কিছু হিসাব নিকাশ আছে, যে হিসাব নিকাশ মানে আমি যে এমন না যে আমি দুধের শিশু যে কিছুই বুঝি না, আমি আই নো দ্য হিসাব নিকাশ, বাট আমি আমার এই শো থেকে আমি এটা কখনো এনকারেজ করব না, এটা আমার কাছ থেকে আপনি পাবেন না। আপনি ধরেন হচ্ছে গিয়ে আপনি যে ক্লাব সাপোর্ট করেন বা যখন খেলা দেখতে বসেন, হ্যাঁ ধরেন হচ্ছে গিয়ে একটা ক্লাব যেই ক্লাবটার ফাইনাল খেলা, সেই ক্লাবটা আপনার টিমকে হারিয়ে হচ্ছে গিয়ে ফাইনালে এসেছে, এখন ওর সাথে অন্য একটা নিউট্রাল টিমের খেলা, মানে কখনো কি আপনার মনের মধ্যে প্রতিশোধ প্রবণতা কাজ করে? করে আমি বলি, আমি যখন ইট হ্যাপেন্স 2000 আমি যেহেতু মানে ওরা আমাকে হারাইছে আমি যেহেতু ম্যানচেস্টার ইউনাইটেড করি 2008 সালে এফএ কাপে সম্ভবত বোল্টনের কাছে হেরে গেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। হ্যাঁ, তো ওইটা না হারলে ওরা হয়তো এফএ কাপটাও জিততে পারতো, এবং এফএ কাপ জিতলে ট্রেবল হইতো। আমি বোল্টন আমার ভালো লাগে না, কারণ আমি এটার মানে লাগে না, এখন আমি কি করবো। দেখি বোল্টন ছিল নাকি পোর্টসমাউথ ছিল, বোল্টনের কাছে হারছিল, পরে গিয়ে বোধহয় পোর্টসমাউথ এফএ কাপটা জিতছিল। হ্যাঁ, তো কিছু করার নেই, হ্যাপেন্স, ঠিক আছে। ওইটা ঠিক আছে, ওইটা সমর্থকদের ভিতরে থাকবেই। আমরা সবাই আমরা যে কাজটা করি না, এইটাই তো ধরেন হচ্ছে যেই ম্যানচেস্টার সিটির নাই এখন ইংল্যান্ডের হয়ে ধরেন হচ্ছে আপনি ওই ক্লাব না, ওইটা আবার হবে না দেশ হিসেবে, ওইটা আবার হয় না, কারণ ওটা তো ডিরেক্ট রাইভাল। যাই হোক, সমর্থন করাটা আসলে উন্মুক্তই থাকা উচিত, এটা নিয়ে জ্ঞান বিজ্ঞানের দরকার নেই। আচ্ছা বলেন, এই মুহূর্তের সমীকরণে ক্লাব বিশ্বকাপের ফাইনাল খেলবে কোন দুটো দল? মোহাম্মদ ইয়াসিন আরাফাতের প্রশ্ন। আচ্ছা, আপনি যদি ব্র্যাকেট চিন্তা করেন, ওই পাশের ব্র্যাকেটে হচ্ছে কি আপনার পিএসজি, বায়ার্ন মিউনিখ, আর ধরলাম রিয়াল মাদ্রিদ, ইউভেন্টাসের মধ্যে যে জিতবে, তার মানে হচ্ছে কি আপনার রিয়াল, ইউভেন্টাস, ডর্টমুন্ড, পিএসজি, বায়ার্ন মিউনিখ, এই পাঁচটা টিমের থেকে কিন্তু একটা এই পাশ থেকে ফাইনালে উঠবে। যেহেতু একটা কোয়ার্টার ফাইনাল করতে হবে, ব্র্যাকেট বের করতে হবে না। আর অন্য পাশে হচ্ছে কি আপনার কি আছে, অন্য পাশে হচ্ছে চেলসি, পালমেইরাস। চেলসি এই জায়গায় হচ্ছে কি আপনার রয়েছে, আর অন্য দিক থেকে রয়েছে হচ্ছে কি আপনার এই যে ইন্টার মিলান যাদের কাছে হারলো, ফ্লুমিনেন্সে রয়েছে অন্য পাঁচটার মধ্যে। চেলসির পাথওয়েটা একটু মনে হয় এই পাশটা একটু সহজ, দেখেন মিলে কিনা, মানে চেলসির পাথওয়ে একটু সহজ, রিয়াল মাদ্রিদ ওই বাম সাইডটা একটু সহজ। রিয়াল মাদ্রিদ ইউভেন্টাস ম্যাচ থেকে আমি ধরছি রিয়াল মাদ্রিদ জিতবে, আমি ধরছি বরুসিয়া ডর্টমুন্ড জিতবে, রিয়াল মাদ্রিদ বরুসিয়া ডর্টমুন্ড ম্যাচ, সেখানে আমি রিয়াল মাদ্রিদকে আবার ভিক্টোরিয়াস ধরতেছি। সো রিয়াল মাদ্রিদ ইজ ওয়ান অফ মাই সেমিফাইনালিস্ট। পালমেইরাস, চেলসি, পিএসজি, বায়ার্ন মিউনিখ, আমি পিএসজি এবং পালমেইরাস, পিএসজি এবং চেলসি, ওই জায়গাটাও তো দেখতে হবে এই ব্র্যাকেটটা মিলেছে কোথায়, তাই না? ধরেন হচ্ছে রিয়াল মাদ্রিদ জিতলো, বরুসিয়া ডর্টমুন্ডের এগেইনস্টে তারা কোয়ার্টার ফাইনাল খেললো, তার মানে সেমিফাইনাল উঠলো রিয়াল মাদ্রিদ, এদিকে পিএসজি আর বায়ার্ন মিউনিখ সেমিফাইনালে কোয়ার্টার ফাইনালে লড়লো, ধরেন পিএসজি উঠলো, তাহলে পিএসজি এবং রিয়াল মাদ্রিদ কিন্তু একটা সেমিফাইনাল হবে, পিএসজি আর রিয়াল মাদ্রিদ একটা সেমিফাইনাল হবে, আর অন্য পাশ থেকে হবে হচ্ছে আপনার চেলসি, পালমেইরাস। না, আমি ওইটাই বললাম যে রিয়াল মাদ্রিদ ইজ ওয়ান অফ মাই সেমিফাইনালিস্ট, আমি আরেক পাশ থেকে গুনতেছি যে আরেক পাশ থেকে আমার পিএসজি আসলো, সো ওইটা একটা ম্যাচ আপ। আবার এই পাশের সেমিফাইনাল থেকে আসছে ধরেন আপনার চেলসি, পালমেইরাস আসতেছে, চেলসি ধরলাম, ঠিক আছে, চেলসি, পালমেইরাস, ফ্লুমিনেন্সে আল হিলাল, ফ্লুমিনেন্সে আল হিলাল থেকে যে জিতবে এবং হচ্ছে চেলসি, পালমেইরাস থেকে যে জিতবে তাদের খেলা হচ্ছে আরেকটা সেমিফাইনাল, তাদের খেলা, অর্থাৎ চেলসি ভার্সেস আল হিলাল ধরলাম, কথার কথা। সো চেলসি ভার্সেস আল হিলাল হইলে আমি ধরলাম আল হিলালকে, আমি ফাইনাল, আমি আল হিলালকে ধরলাম, আমি আল হিলালকে ফাইনালে দেখতে চাই, আমি আল হিলালকে ফাইনাল, ওই ব্র্যাকেট থেকে ধরেন প্রেডিকশনও যদি জিজ্ঞেস করেন আল হিলাল ওই ব্র্যাকেট থেকে ফাইনাল উঠবে, এক পাশে আল হিলাল আর অন্য পাশে হচ্ছে আপনার ভার্সেস রিয়াল বা পিএসজি, রিয়াল পিএসজি, তো রিয়াল পিএসজি এদিকটা কোনো ইয়ে নেই, পিএসজি, হ্যাঁ, কারণ হচ্ছে রিয়াল সরি আল হিলাল আর পিএসজির ফাইনাল হবে। এর আগের বার আল হিলাল হেরেছিল ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে, এবার পিএসজির কাছে হারবে, এখানে কিন্তু আরেকটা ডার্বি হবে, পিএসজি আর যদি আল হিলালের খেলা হয়। আজকে তো ছিল হচ্ছে আপনার ইউএই ভার্সেস সৌদি আরব, সো ইউএই গট বিটেন বাই সৌদি আরব, এরপর হবে সৌদি আরব ভার্সেস কাতার, ঠিক আছে, মানে টেগা ভাই, টেগা। আচ্ছা ঠিক আছে, পরের প্রশ্ন, হ্যাঁ। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, আবু বকর রিফাত, 4 shots 4 goals conceded. If Pep is looking for a backup goalkeeper, can we give him Ter Stegen? Exact copy of Ederson. টের স্টেগান
বার্সেলোনায় থাকে কি থাকে না এটা নিয়ে আরো একটা সপ্তাহ মনে হয় আমাদের দোটানায় থাকা লাগবে। আর এডারসনকে এক ম্যাচ দিয়ে আপনি এমন করতেছেন। এডারসনের এই ম্যাচটার পরে একটু অনেকের কেমন জানি একটু বিতৃষ্ণা জন্মায় গেল কেন? আবার এডারসন, আই ডোন্ট থিঙ্ক এডারসনের এখনই দরকার আছে। আর হচ্ছে ম্যানচেস্টার সিটির ব্যাকআপ গোলকিপার সার্জিও ওর্তেগা যথেষ্ট ভালো, সো আমার মনে হয় না দরকার আছে। যাই হোক, আচ্ছা একটা প্রশ্ন, শেখ আখতারুজ্জামান তো তার প্রশ্ন, গোল খেলে গোলকিপাররা পানি খায় কেন? এইটা আসলে জানি না। গোল খেলে গোলকিপাররা পানি খায়, হ্যাঁ, কারণ ধরুন গোলটা খেয়ে তারপর হচ্ছে গিয়ে আপনি যখন গোলকিপার খেলা ওই পাশে থাকলে আপনি যে পানি খাইতেছেন ওই সময় তো বল যে কেউ শুট করতে পারে, বা আপনাকে হচ্ছে সুইপার কিপারের ভূমিকা যাওয়া লাগতে পারে, একটা লং বল আসছে আপনি সাথে সাথে দৌড়ে আপনার চলে যেতে হবে। আর তার চেয়ে সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে যে ক্যামেরায় দেখা যায় না তখন পানি খাইতেছে। যখন গোলকিপার গোল খায় ক্যামেরা তো তখনই ধরে, আর গোলকিপার যখন অ্যাকশনে থাকে তখন ধরে, তাই না? তো অ্যাকশনের মধ্যে যখন সে কেবলমাত্র কিছু একটা করছে তখন সে পানি খাবে বা ধরবে। মানে বুঝাইতে পারছি কি ব্যাপারটা? ধরেন হয়তো বল ওই পাশে কর্নার হচ্ছে, তখন হয়তো সে পানি খাচ্ছে, কিন্তু এটা তো ক্যামেরা দেখাবে না। তো এটা ক্যামেরা তো তখন ওই পাশে, কারণ তখন তো অ্যাকশন অন্য জায়গায়। হ্যাঁ, তো এইটার জন্য মাঠে খেলা দেখতে হবে যে কে কি পানি খায়। আপনি দেখবেন যে পানি খায়, কলা খায়, চকলেট খায়, অনেক কিছু খায়। মানে ধরেন অনেক ধরনের কথাবার্তাও শোনা যায়, অনেক ধরনের কথাবার্তা শোনা যায়। হ্যাঁ, এই যে কোভিডের টাইমে যখন এমটি স্টেডিয়ামে খেলা হতো তখন তো সবাই দেখেছে। আচ্ছা যাবো। হ্যাঁ, ইউজার PI4GI1X1Q তার নাম, ভাই নামটা ঠিক করে নিয়েন, সমস্যা কি? আচ্ছা, 2 জুলাই বাংলাদেশ বনাম মায়ানমারের খেলার কথা একটু আলোচনা করেন। এই ম্যাচটা আমি খুবই এক্সাইটেড। আচ্ছা, একই সাথে রাকিবুল হাসানের প্রশ্ন, র্যাঙ্কিংয়ে 36 ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে 57 গোলে নারীদের হারানো কি আপনাদের কাছে চমক লেগেছে? আর কেমনভাবে দেখেন এটা? মেয়েরা কি এশিয়ান কাপে কোয়ালিফাই করতে পারবে কিনা? ওই সমীকরণ নির্ভর করছে মায়ানমারের এগেইনস্টে ম্যাচটাতেই। ড্র হলে না, হ্যাঁ মানে 54 না 55th জানি এরকম, ম্যাটার অফ জোক। এবং বাংলাদেশ তো হচ্ছে আপনার আরো পেছনে খুব স্বাভাবিকভাবেই, কারণ মাঝখানে তো বাংলাদেশের মেয়েরা আন্তর্জাতিক ফুটবলই তারা খেলতে পারছিল না, টাকার জন্য টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারেনি। তো এই জায়গায় হচ্ছে কি আপনার জিনিসটা মিয়ানমারের এগেইনস্টে ম্যাচটাতে সবকিছু ডিপেন্ড করবে। বাংলাদেশ যদি আপনার ম্যাচটা জিততে পারে তখন হচ্ছে বাংলাদেশের কাছে রাস্তাটা একেবারে পরিষ্কার, আর যদি ম্যাচটা হেরে যায় তাহলে সুযোগ অনেক কমে যাবে। কারণ আমরা প্রথম ম্যাচে যেটা রিলেট করি, বাহরাইনকে খুব বেশি হচ্ছে কি আপনার আহামরি মনে হয় নাই। বাহরাইনের খেলা দেখে বাংলাদেশ ক্লিয়ারলি ডমিনেট করেছে। পাল্টা যে চ্যালেঞ্জ, আমার মনে হয় ম্যাচের শেষ দিকে এসে 10-15 মিনিটের মতো বাহরাইন একটু ম্যাচটা বল হোল্ড করতে চেয়েছিল, তাও সেটা আসলে ওইভাবে হয় নাই। ততক্ষণে যা হবার তা হয়ে গেছে, বাংলাদেশও চেঞ্জগুলো করে ফেলেছিল। তো অবাক কিছুটা করেছে স্কোর লাইনটা দেখে, কিছুটা স্কোর লাইনটা অবাক করেছে। হ্যাঁ, প্রচন্ডই অবাক করেছে আসলে। এটাকে আমরা বুঝলাম যে র্যাঙ্কিং আসলে ম্যাটার করে না। এক্স্যাক্টলি, মানে এটা দিয়ে ওই যে ফুটবলাররা বা ন্যাশনাল টিমের খেলা হলেও যখন আমরা এই র্যাঙ্কিং এর ইস্যু আনি, তখন যে ফুটবলাররা আসলে বলেন যে র্যাঙ্কিং ট্যাঙ্কিং নিয়ে কোনো ভাবনা নাই, তো ওইটার হচ্ছে গিয়ে একটা প্রমাণ হচ্ছে গিয়ে এটা। আর বাংলাদেশ এখন মিয়ানমারের এগেইনস্টে কতটুকু কি করতে পারবে? মিয়ানমার কিন্তু স্ট্রং টিম, মানে ভেরি স্ট্রং টিম, এবং তাদের মাঠে হচ্ছে গিয়ে খেলাটা হচ্ছে। বাংলাদেশ ড্র না করে বাংলাদেশ গো ফর পয়েন্ট, 3 পয়েন্টস ঠিক আছে। ভাই এই চান্স আপনি সবসময় পাবেন না। আপনি বাহরাইনকে হারিয়ে একটা গুড স্টার্ট করেছেন, সেটা ওরাও তো তুর্কমেনিস্তানকে হারিয়েছে, মানে মিয়ানমার। কিন্তু আমি যেটা দেখতে পাই যে বাংলাদেশের ফার্স্ট টার্গেট হওয়া উচিত যে কোনোভাবেই এই ম্যাচটায় না হেরে লাস্ট ডে পর্যন্ত ইকুয়েশনে টিকে থাকা। লাস্ট ডেতে যখন এট দ্য সেম টাইম খেলা হবে কি ফিক্সচার আমি যদি দেখি, সেম টাইমে তো হওয়ার কথা, সেম টাইমে হওয়া উচিত, আমি জানি না, কিন্তু সেম ভেন্যুতে খেলা হবে সেম টাইমে হবে না, আলাদা টাইম হবে। তো সেই ক্ষেত্রে টার্গেটটা আলাদা টাইম। লাস্ট দিন হচ্ছে আপনার বাংলাদেশের ম্যাচ বিকেল 5টায়, আর দুপুর 2টায় হচ্ছে ইয়ের ম্যাচ, মিয়ানমারের ম্যাচ। তো বাংলাদেশ আসলে টার্গেটটা জানবে যে তার তুর্কমেনিস্তানের সাথে কত গোলে জিততে হইতে পারে। যদি আমি ধরে নেই যে এই ম্যাচ যদি ড্র হয় এবং তারা যদি জিতে, মিয়ানমার যদি বাহরাইনের এগেইনস্টে জিততে পারে, তাই তো? তো সেই হিসাব থেকে বাংলাদেশের জিততে পারলে তো কোনো কথাই নেই ভাই, জিততে পারলে তো মনে হয় উই আর ইন দ্য এশিয়ান কাপ, তাই না? এইটা তো আসলে অলমোস্ট দেয়ার। তখন হচ্ছে আপনার তুর্কমেনিস্তানের এগেইনস্টে কোনো অঘটন না ঘটার দিকে অলমোস্ট দেয়ার। কিন্তু ব্যাপারটা হচ্ছে জেতাটা খুব কঠিন হবে, আমি মানে বাস্তবতা হচ্ছে যেটা খুব কঠিন হবে। তুর্কমেনিস্তানকে কিন্তু মিয়ানমার 8টা গোল দিয়েছে, সো খুবই কঠিন হবে যেটা মিয়ানমারের সাথে। কিন্তু যদি সম্ভব হয়
যে হেরো না। ট্রু। আচ্ছা, এই প্রশ্নের উত্তর দেন, এই প্রশ্নের উত্তর আমি আগে দিব। অন্তর বর্মন, তার প্রশ্ন হচ্ছে ওয়াই থিয়াগো সিলভা ইজ সো আন্ডাররেটেড ইভেন ওয়েন হি ওয়াজ অন হিজ প্রাইম। আপনার কি থিয়াগো সিলভাকে আন্ডাররেটেড মনে হয়েছে কখনো? একটু কিরকম, কি কারণে? ওয়েন থিয়াগো সিলভা ওয়াজ ফ্লাইং AC মিলানে, ওইটা ওনার বেস্ট টাইম। এরপরে এরপর তো ক্লাবটা তো উনি চেঞ্জ করে ফেললেন। সব ক্লাব চেয়েছে, রিয়াল, বার্সা, এমন কোনো ক্লাব নাই। কিন্তু তখন তিনি ইন্টারেস্টিংলি পিএসজিতে যোগ দিলেন। পিএসজিতে সমস্যা যেটা হয়েছে, লিগ তো জিতেছেন একের পর এক, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগটা তার জেতা যদি হইতো 20-এর ওইটায়, যেই কারণে মার্কিনিওসের ব্যক্তিগত সাফল্য কিন্তু বেশি, মানে থিয়াগো সিলভার তুলনায়, কারণ ক্যাপ্টেন হিসেবে মার্কিনিওস চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। থিয়াগো সিলভাকে AC মিলান, PSG ফ্যানরা মানে ভালোবেসেই স্মরণ করবেন এবং সবসময় করবেন। ওই চ্যাম্পিয়ন্স লিগটা যদি জিততেন না, তাহলে বোধহয় এই ব্যাপারটা মানে আরও বেশি আলোচনার সুযোগ আসতো। কিন্তু ওই অর্থে তিনি মোটেই আন্ডাররেটেড না, তিনি সবসময় তার লেভেলে। কিন্তু থিয়াগো সিলভাকে আসলে ওই রেঞ্জে আলোচনা করার সুযোগ ছিল যে অল টাইম বেস্ট সেন্টার ব্যাক, মানে এই রেঞ্জে আলোচনা করেন হচ্ছে গিয়ে ওই টপ 5 লিগের হিসেবেও যদি আপনি আসেন, ফ্রেঞ্চ লিগকে টপ 5 লিগে খুব ভালোভাবে হচ্ছে গিয়ে তারা প্রতিনিধিত্ব করছে। এটা কবে থেকে হয়েছে বলেন? খুব রিসেন্টলি, 2011-12 সালের পর থেকে, ধরেন আরো একটু পর থেকে, ঠিক আছে, যখন তারা ধীরে ধীরে হচ্ছে গিয়ে চ্যাম্পিয়ন্স লিগ গুলো সাকসেস পাওয়া শুরু করলো। 14 থেকে তার সাকসেস, মানে নেইমার আসলেন এখানে, তখন হচ্ছে সবার নজরটা ওই জায়গাটায় পড়লো। তো এরপর তো আপনি খেয়াল করেন, এরপর তো আসলে মানে যখন পিএসজির পিকটা লাস্ট 3-4 বছরই বেশি আলোচনার সময়, তখন তো থিয়াগো সিলভা নাই না, তখন তো নাই তিনি। মানে এইটাই আলটিমেটলি ধরেন শেষ 2-3 বছরে, হ্যাঁ, যেটা মার্কিনিওসের ক্ষেত্রে আপনি ধরতে পারেন। ধরেন মার্কিনিওসের যে পারফরমেন্স, এটা আরো ফ্লারিশ হয়েছে যখন তিনি চ্যাম্পিয়ন্স লিগটা জিতছেন। চ্যাম্পিয়ন্স মানে ওইটা দেখতে এলিট হয়েছে, হ্যাঁ, ঠিক আছে, মানে দেখতে জিনিসটা খুব সুন্দর হয়েছে। সো ওইটা ওই হিসাব করলে আন্ডাররেটেড তো ধরতেই হবে। ওই হিসাব করলে আপনি একটু বলতে পারেন, কিন্তু হি ইজ সো গুড, থিয়াগো সিলভা ইজ সো গুড, মানে আমাদের আসলেই আমাদের লাইফ টাইমের ওয়ান অফ দ্য বেস্ট সেন্টার ব্যাক, কিন্তু তাকে আপনি সেই রেঞ্জে কথা বলেন, আপনি হিসাব করেন, মানে হি ইজ বেটার দেন সার্হিও রামোস। বাট আপনি যখন টিম বানান, তখন আপনি 11 দিলে আপনি সার্হিও রামোসকে রাখেন, সিলভাকে রাখেন না, সেই হিসাবে আপনি আন্ডাররেটেড দিতে বলবেন। কারণ ধরেন হচ্ছে ওই যে দেখবেন আপনার মাথায় মাঝে মাঝে সিলভার নামটা মনেও থাকবে না। থিয়াগো সিলভার ওই যে ইয়াটাও, হ্যাঁ, এই যে মনে থাকবে, কারণ থিয়াগো সিলভার ইয়াটা দেখেন আপনি, যে ডকুমেন্টারি আছে একটা 22 বিশ্বকাপে, ওকে, সেই আমিও পুরোটা দেখি নাই। আশিক সরকার, তার প্রশ্ন, ডি ক্রুইফের না আসার কথা ছিল, এখন দেখছি সাইফুল বাড়ি টিটুকে টেকনিক্যাল ডিরেক্টর করা হয়েছে। ঘটনা যেটা হয়েছে, সাইফুল বাড়ি টিটুর 30 জুন মেয়াদ শেষ হয়েছে, ওনাকে যে প্রথম 1 বছর পর যখন আবারও বাড়ানো হলো, তারপর ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ আরো 6 মাসের মেয়াদ বাড়ানো হয়েছে সাইফুল বাড়ি টিটুকে অ্যাজ এ টেকনিক্যাল ডিরেক্টর। তো ঘটনা যেটা হয়েছে, নিয়োগপত্র বা অ্যাপয়েন্টমেন্ট লেটার, কন্ট্রাক্ট পেপার বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে ডি ক্রুইফকে টেকনিক্যাল ডিরেক্টর করে, রেনে কোস্টারকে ডেভেলপমেন্ট কোচ করে, টোটাল হচ্ছে 6 জনের কন্ট্রাক্ট পেপারটা রেডি করা ছিল। যে নিউজটা হচ্ছে প্রথমে টি স্পোর্টসে ব্রেক করা হয়, জানানো হয় লুডভিগ ডি ক্রুইফকে চূড়ান্ত করা হয়েছে, তিনি আসতে যাচ্ছেন বাংলাদেশের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। এরপর প্রচুর আলোচনা সমালোচনা হয়েছে, অনেকে ফেভারে কথা বলেছেন, তার থেকে বেশি সমালোচনাটার পরিধিটা কিন্তু বেড়ে গেছে। এই সমালোচনার পেছনেও কিছু কারণ ছিল। দেখেন, লুডভিগ ডি ক্রুইফ লাস্ট বছর কোথায় কি কাজ করেছেন সেটার হচ্ছে কোনো ইনফরমেশন পাওয়া যায়নি। কমিউনিটি বেসড কিছু কাজ নাকি তিনি করেছেন, মেইনলি ওই মেইন ধারার ফুটবল থেকে অনেকটাই দূরে ছিলেন লুডভিগ ডি ক্রুইফ। স্পেশালি একটা দেশের ফেডারেশন চালানোর মতো অবস্থায় তিনি আসলে ছিলেন না, যেটা হচ্ছে সময়ে সময়ে ধরেন হচ্ছে অনেকের ইন্টারভিউতে অনেক কিছু জানা গেছে। ইনফ্যাক্ট আমাদের ওটা ব্রেক করার পর বাংলাদেশের গণমাধ্যমে এমনও নিউজ কিন্তু হয়েছে যেখানে বলছে আলোচনা চলছে, জিনিসটা হয়ে যাবে, ফেডারেশন থেকে যোগাযোগ করা হয়েছে, সব কিছু ছিল ফাইনাল। এরপর যখন দেখা গেছে যে এই ধরনের জিনিসগুলো বেশি আসছে, তখন হচ্ছে নিয়োগপত্রটা আপাতত হচ্ছে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নতুন কাউকে নেওয়া হচ্ছে না, এই জিনিসটা বাংলাদেশ ফুটবল ফেডারেশন সেটা তারা ডিসাইড করলো। আপনি একটা জিনিস খেয়াল করেন, অনেকে বলছে সার্কুলারের কথা, এই যে এই বছরের শুরুতে গোলাম রব্বানী ছোটনকে হেড অফ ইউথ ডেভেলপমেন্ট এবং একই সাথে বাফুফে এলিট একাডেমির কোচ করা হলো, এটার কোনো সার্কুলার দিয়েছিল?
দেয় নাই কিন্তু কোচ নিয়োগে সবসময় সার্কুলার দিতে হবে, এটা মানে নেসেসারি না। যখন ওই নিউজটা ব্রেক করা হলো বা ওই নিউজটা তখন তড়িঘড়ি ছড়া করে গেলো, এটা- তখন হচ্ছে 2 দিন পর হ্যাঁ। এই জিনিসটা করা হয়েছে। কিন্তু আজকে সকালেও একজনের সাথে আমার কথা হচ্ছিল, নাম প্রকাশ অনিচ্ছুক, উনি বলেছেন যে উনি এই ব্যাপারে ইন্টারভিউটাও দিবেন না, বাফুফের একজন হাই অফিসিয়াল। তিনি আমাকে বলেছেন আপনি যে নিউজটা করেছেন ওটা ঠিকই ছিল। উনি কিন্তু প্রথমে উনি আমাকে ফোন দিয়েছিলেন নিউজটা দেখে, ভাই এরকম নাকি ঘটনা ঘটতেছে। আমি তখন এটা অন্য সোর্সের থেকে আমি পেয়েছিলাম, বলছি জি ভাই। উনি আজকে ফোন দেওয়ার পর উনি প্রথমে আমাকে বলছেন ভাই আপনার নিউজ ঠিক ছিল, কিন্তু আপাতত হচ্ছে এই জিনিসটা স্টপ রাখা হয়েছে। এই কারণেই নতুন প্রোফাইলও দেখা হচ্ছে, এর মধ্যে যদি নতুন কোনো প্রোফাইল Better. পাওয়া যায় বেটার আসলে বলা ঠিক না, মানে ফেডারেশন চাইছে যে কোনোভাবে টেকনিক্যাল ডিরেক্টরের জায়গায় কোনো বিদেশি কেউ আনা যায় কিনা। আর সাইফুল বারী টিটু তো অনেক দিন ধরে কাজ করছেন, তিনি কোচিং কোর্সগুলো করাচ্ছেন, তিনি মাঝখানে আমরা হচ্ছে গিয়ে এইজ লেভেল টিম নিয়ে তিনি কাজ করেছেন, এবং এই জায়গাটায় মনে হয় এই ধরনের পোস্টে একজন দেশি থাকলেও খারাপ হয় না, ইন এ আমার তো সেন্স মনে হয় তিনি দেশি পুরো থাকলে- জিনিসটা আসলে জানেন। আমার তো মনে হয় একজন দেশে থাকলে অনেক দিক থেকে ভালোই হয়। আর স্পেশালি ওই রকম লোক যিনি আছেন সাইফুল বারী, ভেরি গুড ফিট। ওনাদের যে চিন্তাধারা, আমি একটু এটা বলি যে সবসময় টিটু ভাই, মিন্টু ভাই, মারুফ ভাই, ওনাদের যে চিন্তাধারা, এই চিন্তাধারা অনুযায়ী যদি বাংলাদেশের ফুটবল তার 50% এক্সিকিউট করতে পারতো বা করার চেষ্টাও করে, আমার মনে হয় তারপরে কাজ এমনি এগিয়ে যাবে। অনেক সময় হয় কি, মানে সাদা চামড়াদের প্রতি আমাদের একটা আলাদা একটা মানে ব্যাপার তো কাজ করে সব অনেক সময়, মানে আমাদের সোশিও কালচারাল অনেক কারণে, অনেক ইস্যুর কারণে। তো চাইলে উনাদের কথা মতো বিদেশ থেকে কোচ নিয়ে এসে তাদেরকে দিয়ে ইউথ ডেভেলপমেন্টের কাজ করে, কিন্তু এই লোকেরা জানেন যে ময়মনসিংহের ওই মাঠে কোন মাটি ব্যবহার করা হয়েছে, ওখানে ছেলেপেলেদের খেলাতে হইলে তাদের ডায়েট প্ল্যান কি হওয়া উচিত, তাদেরকে কোথায় রাখতে হবে এবং কি খেলাইলে সেটা ময়মনসিংহের ওই এলাকা থেকে সেটা জাতীয় দলে এবং আলটিমেটলি ইন্টারন্যাশনালি সেটাকে কাজে লাগানো যাবে। সো এই জ্ঞানগুলো যেখানকার যা, সেই জায়গার লোকের ওই স্থানীয় নলেজের ওপর কোনো নলেজ নাই। এবং এই জায়গায় আপনাকে বলি যে অনেক সময় হয়েছে না, এটা রিসেন্ট ঘটনা না, কারণ রিসেন্টলি তো আপনার কোনো লোকাল কোচ ন্যাশনাল টিমের দায়িত্বে ছিলেন না। এর আগে এমনও হয়েছে লোকাল কোচরা যখন আপনার কোনো কিছু চেয়েছে ফেডারেশনের কাছে, আমার এই ফ্যাসিলিটিসটা দরকার, দেওয়া হয়নি। তো যখন এর বিদেশি কোচ দেওয়া একজন চায় তখন দেওয়া হয়। চেয়েছেন তখন হচ্ছে সাথে সাথে দিয়ে দেওয়া হয়েছে। মানে এটা খুবই খারাপ। এবং এটা একজন দেশি কোচ যখন একটা কথা বলতেছেন তখন সেটা নিয়ে তাকে হয়তো শোকজ করা হচ্ছে 10টা, কিন্তু একজন বিদেশি কোচ যখন একটা কিছু করে বসছেন তখন নো শোকজ। কারণটা কি জানেন? ইংরেজিতে বলেছে, ঠিকই বলেছে। এনিওয়েজ, তো এইটা ছিল আসলে মূল ঘটনা। আর রেনে কোস্টারকে আনার ব্যাপারে এখনো সেই প্রসেস অন, সুতরাং রেনে কোস্টার আসছেন বড় ধরনের কোনো ইয়ে না হলে, এবং রেনে কোস্টারের ব্যাপারে বেশ পজিটিভ বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ওকে, নাইস, ডান ডিল। পরের প্রশ্ন যাই। হ্যাঁ, মাশরাফি ডিএলএস, এমবাপের ফিরে আসা আর গার্সিয়ার ফর্ম এনরিকের জন্য খারাপ সংবাদ হবে কি? আমার মনে হয় এনরিকের জন্য অলরেডি কিছু খারাপ মানে সংবাদ আছে। সেটা হচ্ছে যে গার্সিয়া যে ইমপ্রেশন তৈরি করতে পেরেছেন, এনরিক তার গোটা রিয়াল মাদ্রিদ ক্যারিয়ারে এইরকম ইমপ্রেশন তৈরি করতে পেরেছেন 2-1বার, কিন্তু সেটা খুব সহজেই নিমিষেই মিলিয়ে গেছে, সেটা স্থায়িত্ব ছিল না। কিন্তু গার্সিয়া সেই তুলনায় আমার মনে হয় আরো বড় ইমপ্রেশন সৃষ্টি করেছেন। সো এনরিকের জন্য অটোমেটিক্যালি দুঃসংবাদ আছে। এইটার সাথে এমবাপের তো কোনো তুলনাই নাই আসা বা না আসার ভেতরে। আর এই জিনিসটা আসলে ভালো হয়েছে রিয়াল মাদ্রিদের, জাভি আলোনসো আসার পরে আরো বেশি অ্যালার্মিং সাইন। কারণ কি ধরেন হচ্ছে এমবাপ্পে ইনজুরিতে পড়তেই পারেন। এমবাপ্পে ইনজুরিতে পড়লে আসলেই রিয়াল মাদ্রিদ তো এই সিজন ট্রফিলেস। একটা ফুটবলারের ইনজুরি হতেই পারে, ধরেন 3 সপ্তাহে তিনি ইনজুরিতে কোনো কারণে মাঠের বাইরে থাকলেন, ওই 3 সপ্তাহ সার্ভিস দেওয়ার মতো একটা ভরসা হচ্ছে, ওই ইমপ্রেশনটা গঞ্জালো গার্সিয়া তিনি ক্রিয়েট করেছেন যে না, আই এম হেয়ার। ওই সেম এখন তাকে আসলেই হোসেলুর মতো ধরা হচ্ছে। হোসেলু খানিকটা ওই আন্দাকি ছিলেন, সুযোগ পেতেন না, আর গার্সিয়ার তো মাত্র শুরু। এটা একটা জিনিস কি জানেন, যে অ্যাডেড টাইমটা সবসময় আমাদের খাওয়ার আগে করতে হবে, লাঞ্চের আগে। এটা হয় যে এই যে ঝিমানি আসতেছে, শেষ করতে হবে, মানে খাওয়ার পরে করলে প্রচুর, খাওয়ার পরে করলে যেটা খাওয়ার পরে করলে আপনাকে চা খাইতে হবে বা কফি খাইতে হবে। মানে দিস ইজ লিটারালি উই আর শুটিং মানে লাঞ্চ টাইমের পরে। আমি জানি আপনারা দেখেন রাতে হয়তো অনেকে ভাতই খাইতেছেন, এখন এর পরের কাজ আপনাদের ঘুমায় যাওয়া। সো হয় আর কি, সকালে ওই যে খেলাটা দেখতে গিয়ে ঝিম ধরছে আর কি। আচ্ছা, আর তো কিছু নাই না, আর তো কিছু নেই। ও একটা প্রশ্ন ছিল, দাঁড়ান, এই প্রশ্নটা নিতে হবে।
বিদেশি প্লেয়ারদের নিয়ে এরকম ক্যাম্প হয়, দেশি প্লেয়ারদের নিয়ে কেন ক্যাম্প করা যাবে না? হাসান রাফির প্রশ্ন। আমরা তো বারবার বলছি ভাই, আমরা চাই, ইনফ্যাক্ট প্রথম দিন এই ট্রায়াল নিয়ে যখন থেকে কথাবার্তা শুরু হয়েছে তখন থেকে আমরা বলেছি সেম ফোকাসটা, সেম মানে প্ল্যাটফর্মটা আমাদের দেশের লোকাল সবাই ফুটবলারদের deserve জন্য করে। আসলে দেয়া উচিত। যে যেখানে আছে ওই অঞ্চল ধরে ধরে ট্রায়াল করে ক্যাম্প করে একটা প্রপার প্ল্যানিং করে তাদেরকে হচ্ছে গিয়ে দেখা হোক, এটা উচিত। কারণ এখন দেখবেন ধরেন অনেকেই কিন্তু হচ্ছে গিয়ে মানে ছোট ছোট বাচ্চারা তারাও হচ্ছে গিয়ে ফুটবল নিয়ে বাংলাদেশ টিমের খবর জানে ভাই। করে সে খেলতে চাবে। নেক্সট জেনারেশন ফুটবলই খেলতে চায়। আপনি 10টা বাচ্চার মধ্যে দেখবেন 8 জন ফুটবল খেলতে চায়, ট্রু। সো এটাকে তো পিক করতে হবে। আর বাকি 2 জন ক্রিকেট খেলতে চায়। ধন্যবাদ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.